দলের সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে এখনো সময় আছে, আসুন। এনসিপিতে ভোট দেওয়া নারীদের ধরে ধরে শোষণ করতে নেতাকর্মীদের যে নির্দেশ দিলেন তারেক রহমান। নির্বাচন পরবর্তী বাংলাদেশে যে অন্ধকার অধ্যায়ের সূচনা হয়েছে তা আজ আরো ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একটি গোপন অডিও ফাঁস হয়েছে, যাতে তিনি সরাসরি দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাকলি প্রতীকে ভোট দেওয়া নারীদের ধরে ধরে শিক্ষা দিতে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে নোয়াখালীর হাতিয়া উপজেলায় একাধিক নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, তারেক রহমান গতকাল রাতে একটি মিটিংয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলার সময় বলেছেন, যারা শাপলাকলিতে ভোট দিয়ে আমাদের বিরুদ্ধে গেছে তাদের পরিবারের নারী সদস্যদের ধরে এনে দেখিয়ে দাও ক্ষমতা কার হাতে। এটা রাজনৈতিক প্রতিশোধ নয়, এটা শৃঙ্খলা ফিরিয়ে আনার উপায়। কোনো দয়া দেখাবে না। এই বক্তব্যের অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। হাতিয়ার চানন্দি ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন প্রকল্প এলাকায় ঘটেছে সবচেয়ে ভয়াবহ ঘটনা। 32 বছর বয়সী এক 3 সন্তানের জননী নির্বাচনের দিন শাপলাকলিতে ভোট দেন। নির্বাচনের পরদিন রাতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালায়। স্বামীকে মারধর করে বেঁধে রাখা হয় এবং গোসলখানায় নিয়ে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। ভুক্তভোগী নারী পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার স্বামী জানান, হামলাকারীরা চিৎকার করে বলছিল, তারেক ভাইয়ের নির্দেশ, যারা শাপলাকলিতে ভোট দিয়েছে তাদের শিক্ষা দিতে হবে। এনসিপির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আজ সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, এটা শুধু একটা ঘটনা নয়। তারেক রহমানের সরাসরি নির্দেশে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে এনসিপি সমর্থিত নারীদের লক্ষ্য করে এই নৃশংসতা চালাচ্ছে। হাতিয়ায় একজন নয়, অন্তত 2 জন নারীর একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। আমরা আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করেছি, দোষীদের বিচার চাই। অন্যদিকে বিএনপির হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম দাবি করেছেন যে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। তিনি বলেন, এনসিপি নির্বাচনে হেরে গিয়ে প্রচারণা চালাচ্ছে। তারেক ভাই কখনো এমন নির্দেশ দেননি। এটা তাদের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা। তবে ফাঁস হওয়া অডিও ক্লিপটি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে কণ্ঠস্বর তারেক রহমানের সঙ্গে মিলে যাচ্ছে। লন্ডন থেকে পাঠানো এই বার্তায় তিনি আরো বলেছেন, যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের পরিবারকে বোঝাতে হবে যে নতুন বাংলাদেশে কোনো বিরোধিতা সহ্য করা হবে না। নারীরা যদি ভোট দিয়ে ভুল করে তাদের সংশোধন করার দায়িত্ব আমাদের। এই ঘটনায় দেশের নারী সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের এক নেত্রী বলেন, ক্ষমতার শীর্ষ থেকে এমন নির্দেশ এলে নারীর নিরাপত্তা বলে কিছু থাকে না। এটা রাষ্ট্রীয় সন্ত্রাসের নমুনা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঘটনার তদন্ত করছে। হাতিয়া থানার ওসি জানান, আমরা ভুক্তভোগীর জবানবন্দি নিচ্ছি। অডিও ক্লিপের বিষয়ে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে এনসিপির পক্ষ থেকে আজ রাতে ঢাকায় আরেকটি বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। স্লোগান উঠছে, ধর্ষক তারেকের বিচার চাই, নারীর সম্মান রক্ষা করো। দেশের বিভিন্ন জেলায় এনসিপি নেতাকর্মীরা আতঙ্কিত। অনেক নারী সমর্থক গোপনে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে প্রশ্ন তুলেছে। ক্ষমতার মসনদে বসে কি নারী নির্যাতনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? তারেক রহমানের এই কথিত নির্দেশ কি নতুন বাংলাদেশের চেহারা বদলে দিচ্ছে? সময় বলবে। কিন্তু আজ দেশের নারীরা ভয়ে কাঁপছে। গণভোটের পুরোটাই মানতে হবে, আংশিক বাস্তবায়ন চাই না, বললেন জামায়াত আমির। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংস্কারের যে প্রস্তাবের ওপর গণভোট হয়েছে তার পুরোটাই মানতে হবে। এর খণ্ডিত কোনো অংশ বাস্তবায়ন আমরা দেখতে চাই না। এছাড়া দুর্নীতিমুক্ত দেশ ও বিচার বিভাগের স্বাধীনতা চান বলে জানিয়েছেন তিনি। আমির আরো বলেন, দেশটা তো সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংসদে একটা দল সরকারি দল হিসেবে আরেকটা দল বিরোধী দল হিসেবে থাকবে। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি সেগুলো আমাদের মুখের কথা ছিল না, সেগুলো আমাদের বুকের কথা। আমরা চাইবো সবাই 3টি শর্ত মানুক।
এক, এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। দুই, বিচার বিভাগের স্বাধীনতা, আমাদের বিচার বলতে কিছু নেই। দেখেন না এতগুলো ঋণ খেলাপি কিভাবে চান্স পায়, এদের হাতে কিভাবে দেশ নিরাপদ হবে? হবে না তো, কারণ এরা তো সবসময় নিজের স্বার্থ দেখে। এই জায়গায় এমন মানুষ যাওয়া দরকার যে নিজের স্বার্থ দেখবে না, 18 কোটি মানুষের স্বার্থ দেখবে। 18 কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণ খেলাপি হয় না। ঋণ খেলাপি হলে আবার কিভাবে নেতা হতে চায়? লজ্জিত হওয়া উচিত। জনগণের টাকা আমার পকেটে ঢুকে আছে, আমি দিতে পারছি না। কারো ওপর সামান্য অবিচার হলেই কিন্তু আমরা প্রতিবাদ করব। এমনকি সরকারি দলের কারো ওপরও অবিচার হলেও আমরা প্রতিবাদ করব। অবিচার আমরা মেনে নেব না কোনো অবস্থাতেই, যোগ করেন আমির। বড় ব্যবধানে হেরেছেন চরমোনাই পীরের 3 ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় বেশ সরব থাকলেও ভোটের ফলাফলে সাফল্য দেখাতে পারেনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন 253 আসনে প্রার্থী দিলেও জিতেছে মাত্র একটিতে। এছাড়া কোনো আসনেই তেমন প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি দলটি। চরমোনাই পীর ও দলের আমির সৈয়দ রেজাউল করিমের 3 ভাই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেনি একজনও। চরমোনাই পীরের ভাই দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বরিশাল 5 আসনে দ্বিতীয় হলেও বরিশাল 6 আসনে তৃতীয় হয়েছেন। বরিশাল 5 আসনে তিনি পেয়েছেন 93,528 ভোট। অন্যদিকে 1,31,431 ভোট পেয়ে আসনটিতে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার। অন্যদিকে বরিশাল 6 আসনে ফয়জুল করিম তৃতীয় হয়েছেন। এখানে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান 81,087 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন নবী পেয়েছেন 54,533 ভোট। আর হাতপাখা প্রতীকের ফয়জুল করিম পেয়েছেন 28,823 ভোট। বরিশাল 4 আসনে প্রার্থী ছিলেন চরমোনাই পীরের আরেক ভাই সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান। প্রাপ্ত ফল অনুযায়ী সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের পেয়েছেন 36,753 ভোট। একই আসনে বিএনপির প্রার্থী রাজীব আহসান পেয়েছেন 1,28,322 ভোট এবং জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার পেয়েছেন 74,668 ভোট। এনসিপি নেতা ও সাংবাদিক মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেফতার। চেক ডিসঅনারের একটি মামলায় পাবনা 2 আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি হ্যাঁ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে কামালপুর ফাঁড়ি পুলিশ গ্রেফতার করে সুজানগর থানায় হস্তান্তর করে। পরে থানা পুলিশ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। মোহাম্মদ আসাদুল্লাহ উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইং এর দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্ব পালন করেছেন তিনি। কর্মরত আছেন দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবেও। পুলিশ জানায় 2024 সালের জামালপুর জেলার এক ব্যক্তির চেক ডিসঅনারের মামলায় 1 মাসের সাজাপ্রাপ্ত ও 3 লাখ টাকা অর্থদণ্ড মামলার আসামি ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের অ্যাম্বাসেডর হয়ে প্রচারণায় আসছিলেন নিজ এলাকায়। নির্বাচন শেষ হলেও তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। শুক্রবার রাতে কামালপুর ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। পরে থানা পুলিশ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। তবে আসাদের পরিবার জানায় নির্বাচনের পরদিন রাতে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় গিয়ে আসাদ ও তার বাবার গায়ে রং মাখিয়ে দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা আসাদের ওপর আক্রমণ করে। এরপর পুরনো মামলায় তাকে হেনস্থা করার উদ্দেশ্যে পুলিশ ডেকে গ্রেফতার করায়। আসাদুল্লাহর স্ত্রী নাইমা আক্তার রিমা বলেন, শুক্রবার গভীর রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলা দেখিয়ে গ্রেফতার দেখানো হয়।